পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ৩ দিনের সফরে আগামীকাল ঢাকায় আসছেন। তার সফরে আধা ডজন স্মারক সই হতে পারে, যেগুলো নিয়ে দুপক্ষ আলোচনা করছে। একই সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করবেন ইসহাক দার। দীর্ঘ প্রায় ১৫ বছর পর গত এপ্রিলে ঢাকায় বৈঠকে বসেছিলেন বাংলাদেশ ও পাকিস্তানের পররাষ্ট্র সচিবরা। ওই বৈঠকে ৯ দিন পর পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের ঢাকায় আসার কথা ছিল। তবে কাশ্মীর ইস্যুতে ভারতের সাথে সংঘাতের জেরে এই সফর স্থগিত হয়ে যায়। শেষ পর্যন্ত শনিবার ৩ দিনের সফরে ঢাকায় আসছেন ইসহাক দার। বিএনপির পর এবার সিলেটের সাদা পাথর লুটে জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির শীর্ষ পর্যায়ের ৪ নেতা। গতকাল বন্দরবাজার এলাকায় জামায়াতের মহানগর কার্যালয়ের সংবাদ সম্মেলনে বলা হয়, প্রকৃত অপরাধীদের আড়াল করতে ষড়যন্ত্রমূলক জামায়াত নেতাদের নিয়ে অপপ্রচার চলছে। এ সময় মহানগর জামায়াতের আমির মোহাম্মদ ফখরুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অন্যদিকে প্রেসক্লাবের সংবাদ সম্মেলনে পাথর লুটে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেন জেলা ও মহানগর এনসিপির নেতারা। বলেন, এই অভিযোগ ভিত্তিহীন, উদ্দেশ্যমূলক। এর আগে বুধবার পাথর লুটের অভিযোগ অস্বীকার করে সংবাদ সম্মেলন করেন মহানগর বিএনপি। ১৩ আগস্ট পাথর লুটের ঘটনাস্থলে অভিযান চালায় দুদকের ৫ সদস্যের এনফোর্সমেন্ট দল। তারা ফিরে ঢাকায় কমিশনে প্রতিবেদন পাঠায়। এতে উল্লেখ করা হয়, সাদা পাথর লুটে প্রত্যক্ষ পরোক্ষভাবে ৪২ জন রাজনীতিবিদ ও প্রভাবশালী ব্যক্তির সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেছে। তালিকায় বিএনপি, জামায়াত, এনসিপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরাও আছেন। মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতিসংঘের বিশেষ দূত টম অ্যান্ড্রুস। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হলেও শুক্রবার সকালে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এ সময় জাতিসংঘ সদর দপ্তরে আগামী ৩০ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টার উদ্যোগে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাওয়ায় তাকে ধন্যবাদ জানিয়েছেন অ্যান্ড্রুস। আশা প্রকাশ করেন, জাতিসংঘ সম্মেলন এই দীর্ঘস্থায়ী সংকট সমাধানের জন্য সুনির্দিষ্ট পথ খুঁজে পাওয়া যাবে। বাংলাদেশে আশ্রিতদের জন্য সম্প্রতি জাতিসংঘের আর্থিক সহায়তা হ্রাসের ফলে স্বাস্থ্য, শিক্ষা সহ প্রয়োজনীয় সেবায় বড় ধরনের প্রভাব পড়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এ বিষয়ে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন টম অ্যান্ড্রুস। টানা বৃষ্টিতে নাটোরে ডুবেছে ধান সহ বিভিন্ন ধরনের ফসলের ক্ষেত। পানি নিষ্কাশনের পথ বন্ধ হওয়ায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। ফলে তলিয়ে যাওয়া ফসল রক্ষা করা সম্ভব হবে না বলে আশঙ্কা কৃষকদের। একই কারণে জলাবদ্ধতার কবলে পড়েছে আবাসিক এলাকার বাসিন্দারাও। নাটোর থেকে হালিম খানের পাঠানো রিপোর্ট। পানির নিচে রূপা আমন ধানের জমি। স্বপ্নের ফসল বাঁচানোর আশা ছেড়ে দিয়েছেন অনেক চাষি, তবে হাল ছাড়েননি অনেকেই। আবার নতুন করে ধান লাগানোর পরিকল্পনায় তৈরি করছেন বীজতলা। এবারের বর্ষা মৌসুমের লাগামহীন বৃষ্টিপাতে সরকারি হিসেবেই নাটোর জেলায় ডুবেছে প্রায় ১২০০ হেক্টর জমির ধান। এছাড়া ডুবেছে কলা, আখ, হলুদসহ অন্যান্য ফসল, সবজি ক্ষেত। ফসলি জমির পাশাপাশি ডুবেছে ঘরবাড়িও। আমার ৫ বিঘা জমি লাগাছে, 5 বিঘা জমি ডুবে গেছে। আমার 4 বিঘা ধান তোলা গেছে। ১-১৫০ বিঘা জমি নষ্ট হচ্ছে এই জোলাটা ক্লিয়ার না করার কারণে। নতুন করে চারা তৈরির সময় আছে জানিয়ে জেলা কৃষি বিভাগের কর্মকর্তা জানান, পানি নেমে গেলে নাবি জাতের কিছু ধান লাগানো সম্ভব। সে লক্ষ্যে তারা কৃষকদের পরামর্শ দিচ্ছেন। কিছু নাবি জাতের বীজ যেগুলো সেগুলো কিন্তু চারা তৈরি করারও সময় আছে। সেগুলো তৈরি করে যেন আবার নতুন করে চারা রোপণ করা যায়, সেই বিষয়ে আমাদের কৃষি বিভাগে আমরা তৎপর রয়েছি। আমরা মাঠে এগুলো পরামর্শ দিচ্ছি। নাটোরে চলতি বছর ৭৬,৮৮৫ হেক্টর জমিতে রোপা আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কৃষি বিভাগ, কিন্তু টানা বর্ষণের কারণে মাত্র ৩০,০০০ হেক্টর জমিতে ধান রোপণ সম্ভব হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। সাভার প্রেসক্লাব সভাপতি নাজমুল হুদাকে মারধর ও অপহরণের চেষ্টার অভিযোগে সাব্বির আহমেদ নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। ভোরে মানিকগঞ্জ জেলার পূর্ব দাসরা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিয়া। এর আগে মারধর, চাঁদাবাজি ও অপহরণের চেষ্টার অভিযোগ এনে সাংবাদিক নাজমুল হুদা সাব্বির সহ ১১ জনকে আসামি করে সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করেন।
ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধির জন্য রাজধানীর BAF শাহীন কলেজ আয়োজন করেছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিট 2025। সকালে আয়োজিত হয় এ সামিট ইংরেজি ভাষার উপর নিজ দক্ষতা বিচার এবং এই ভাষা শেখার প্ল্যাটফর্ম হিসেবে এই সামিট অন্যতম ভূমিকা পালন করবে বলে মনে করেন আয়োজনে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা। 3 দিনব্যাপী এ আয়োজনে রাজধানীর 55টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় 3000 শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছে। ইংলিশ ল্যাঙ্গুয়েজ সামিটে ইংরেজি বানান, উচ্চারণ, ইংরেজিতে বিভিন্ন বিষয় উপস্থাপনা সহ 13টি বিভাগে অংশগ্রহণ করেন শিক্ষার্থীরা। সামিটের সমাপনী অনুষ্ঠান হবে 23 অগস্ট। আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষা পরিদপ্তরের পরিচালক বিমান বাহিনী এয়ার কমান্ডার আবুল ফজল মোহাম্মদ আতিকুজ্জামান। লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গুর সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে বলছে চলতি বছর জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ছিল 23 জন, যা আগস্টের 21 তারিখে বেড়ে দাঁড়িয়েছে 110 জনে, যার মধ্যে 51 জনের মৃত্যু হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে। তাই এই অঞ্চলকে হটস্পট বলছেন বিশেষজ্ঞরা। সচেতনতা বাড়ানোর পাশাপাশি দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। দেখুন সাদরিনা খন্দকারের রিপোর্ট। রাজধানীর অনেক হাসপাতালেই এখন এমন দৃশ্যপট। বেডগুলোতে শুধু কষ্ট আর অপেক্ষার ছবি। করিডোরগুলো জমে আছে স্বজনদের উৎকণ্ঠায়। ডেঙ্গু আক্রান্ত হয়ে প্রতিদিন যোগ হচ্ছে নতুন রোগী, বাড়ছে চিন্তা ও দুশ্চিন্তা। এখন রক্ত শূন্যতা হয়ে গেছে আর পেট ফুলে গেছে আর শরীর দুর্বল লাগতেছে। যখন বমির ভাবটা হলো তখন মনে হলো যে ডেঙ্গু হতে পারে। টেস্ট করার পর দেখা গেল ডেঙ্গু। বরিশাল থেকে নিয়ে আসছি যে জানি এখানে চিকিৎসা ভালো হয়। আমরা আসছিল ব্রাহ্মণবাড়িয়ার থেকে গতকালকে রাত্রে আইসা মনে করেন ভর্তি করছি, রোগী অনেক ক্লান্তই আছিল, মানে আজকে আল্লাহর রহমতে একটু সুস্থ দেখা যাইতেছে। কেবল রাজধানী নয়, ঢাকার বাইরে থেকে আসা ডেঙ্গু রোগীও ভর্তি হচ্ছেন রাজধানীর হাসপাতালে। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেবে এ বছরের 21 আগস্ট পর্যন্ত ডেঙ্গু শনাক্ত হয়েছে 27,000-এর বেশি মানুষের। জুনের পর থেকে প্রতিদিনই বাড়ছে গাণিতিক হারে, বেড়েছে মৃত্যুর সংখ্যাও। এবছর জুনের মাঝামাঝি পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ছিল 23 জন, কিন্তু আগস্টের 21 তারিখে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 110 জনে। দেশে সাধারণত সেপ্টেম্বর অক্টোবরকে ডেঙ্গুর মৌসুম হিসেবে ধরা হয়। বর্তমান বাস্তবতা অব্যাহত থাকলে এবছর ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আগের বছরগুলোর তুলনায় বাড়তে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। যদি কারো জ্বর হয়, একটু বমি হয়, পাতলা পায়খানা হয়, এগুলো কিন্তু ডেঙ্গুতে বেশি হচ্ছে। জ্বরের সাথে বমি, পাতলা পায়খানা। কিছু কিছু পেশেন্টে দেখা যাচ্ছে 1 দিন 2 দিন জ্বর হচ্ছে আর কোনো জ্বরই নেই, কিন্তু বমিটাই তার মেন বা পাতলা পায়খানাটাই মেন, বা পেটটা ফুলে যাচ্ছে, পেটে পানি আসতেছে, রোগী তো বুঝতেছে না, রোগী ভাবতেছে পেটে গ্যাস হচ্ছে, আসলে কিন্তু পেটে পানি চলে আসতেছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু গুরুত্ব দেয় আর কি, আমার জ্বর হলে যাতে আমি এটা গুরুত্ব দিই। এবছর রাজধানীর বাইরে বিশেষ করে দক্ষিণাঞ্চলে ডেঙ্গুর প্রকোপ বেশি দেখা যাচ্ছে। তাই স্বাস্থ্য অধিদপ্তরকে কেবল ঢাকা নয়, সারা দেশের কথা মাথায় রেখে পরিকল্পনা ও বাস্তবায়নের পরামর্শ জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের। সাদরিনা খন্দকার, NTV নিউজ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের নামে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করলে পলাতক স্বৈরাচার ও তার সহযোগীদের লাভ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। যারা এসব দাবি নিয়ে নির্বাচন পেছাতে চায় তারা স্বৈরাচারের সহযোগিতা কিনা সে বিষয়ে প্রশ্ন রাখেন তিনি। রাজধানীর প্রেস ক্লাবে সমসাময়িক বিষয়ে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। রাজনৈতিক বিভাজন তৈরি করে গায়ের জোরে কোনো কিছু আদায় করা উচিত নয় বলেও মন্তব্য করেন ডাক্তার জাহিদ। বলেন, দেশের জনগণ তার সরাসরি ভোটে নির্বাচিত প্রার্থীকেই সংসদে চায়। পিআর পদ্ধতিতে নির্বাচনের জন্য মানুষ প্রস্তুত নয় বলেও জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার জাহিদ হোসেন। এ সময় সংস্কার প্রশ্নে তিনি বলেন, বিএনপি সংস্কারের ধারক ও প্রবর্তক। আপনারা বলেন পিআর না হলে নির্বাচনে যাবেন, আপনি যে কথাটি বলেন এই কথাটির ইমপ্লিকেশন চিন্তা করেছেন? আজকে যদি নির্বাচন প্রলম্বিত হয়, নির্বাচন যদি বিলম্বিত হয়, নির্বাচন যদি যথাসময়ে না হয়, তাহলে লাভ কাদের? লাভ হচ্ছে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া যে সমস্ত এই সুবিধাভোগীরা আজকে প্রশাসনে বলেন, বিচারালয়ে বলেন, সর্বত্র বলেন, বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান। তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? দেশ থেকে চাঁদাবাজি আর লুটপাটের রাজনীতি বন্ধ করতে হলে পিআর পদ্ধতিতে নির্বাচনের
কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। সকালে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে জামাতে ইসলামী রাজশাহী মহানগরীর রুকন সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিগত ১.৫ দশক ধরে স্বৈর শাসক হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ও রাজশাহী মহানগর জামাতের আমির ডক্টর কেরামত আলী। নির্বাচনের আগে বিচার হওয়া কত জরুরি বাংলাদেশের মানুষ ফিল করছে। এটা যদি গণভোটে দেওয়া যায় তাহলে আজকে গণভোটের মানুষ বলবে যে আমাদের আগে এই সমস্ত অপরাধের বিচার হতে হবে আর যে সংস্কার দরকার। জুলাই অভ্যুত্থানে অংশীজনদের মধ্যে বিভেদ গুরুতর হলে তৃতীয় পক্ষ সুযোগ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন রাজনীতি বিজ্ঞান বিশেষজ্ঞরা। তারা মনে করেন গণতন্ত্রের উত্তরণ বিলম্বিত হলে পতিত স্বৈরাচারের পাশাপাশি অন্য পক্ষগুলোও যুক্ত হয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে পারে। বলেছেন সংখ্যানুপাতিক নির্বাচন আর পিআর পদ্ধতির ভালো দিক থাকলেও এখনই তার প্রয়োগ সহজ নয়। এ নিয়ে জানাচ্ছেন হাসান মাহমুদ। জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী অন্তর্বর্তী সরকারের 1 বছরে দেশের বিদ্যমান রাজনৈতিক দলগুলোর মধ্যে মাঠের রাজনীতিতে মতদ্বৈততা ও বিভাজন বেড়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন নির্বাচনকে সামনে রেখে চাওয়া পাওয়া নিয়ে বড় দলকে চাপে রাখবে মধ্যম সারির দলগুলো, যা রাজনীতিতে স্বাভাবিক। তবে তা চূড়ান্ত বিভেদে রূপ নিলে ক্ষতিগ্রস্ত হবে সব পক্ষ ও দেশ। রাজনৈতিক বিরোধিতা খাতিরে বিরোধিতা তো একটা থাকবেই, এটা আছে, এটা বাংলাদেশের রাজনীতিক কালচার। কিন্তু আবার এটা এই বক্তব্যটার মধ্যে সত্যতাও আছে কিছুটা, আমি মনে করি আর কি। কীরকম যে আপনার যদি কোনো কারণে মানে আপনি অবিবেচনা প্রসূত আপনি আচরণ করলেন, যে কারণে নির্বাচনটা হলো না, হইতে পারলো না, তাই না, তখন ক্ষতি সবার হবে, কেউ জয়লাভ করবে না, ক্ষতিটা সবার হবে। এবং ওই পরিস্থিতিতে যদি ক্ষমতাটা তৃতীয় কোনো পক্ষের হাতে চলে যায়, তখন তো আপনার আওয়ামী লীগের আসার সুযোগ ইজি হয়ে যাবে আর কি। একটা প্রতিদ্বন্দ্বিতা থাকবে ক্ষমতার অংশ পাওয়ার জন্য, এটা স্বাভাবিক। কিন্তু এই প্রতিদ্বন্দ্বিতা যদি দ্বন্দ্বে লিপ্ত হয়, রাজনৈতিক দ্বন্দ্বে যায়, তখন কিন্তু বা চরম বিভেদে যায়, তখন তো আর এটা প্রতিদ্বন্দ্বী থাকে না, এটা সংঘাতের রূপ লাভ করে। যদি জুলাই আন্দোলনকারীদের মধ্যে বিভেদ মারাত্মকভাবে দেখা দেয়, তখন পতিত সরকারও সুযোগ নিতে পারে, আবার তৃতীয় কোনো শক্তিও সুযোগ নিতে পারে, বিদেশি শক্তিও সুযোগ নিতে পারে। আমাদের তো শত্রুর অভাব নাই। সংখ্যানুপাতিক নির্বাচন অর্থাৎ পিআর পদ্ধতির বিভিন্ন ইতিবাচক দিকের উল্লেখ করলেও বিশ্লেষকরা মনে করেন এই জন্য যে প্রস্তুতির প্রয়োজন রয়েছে তা বর্তমানে অনুপস্থিত। এমন কোনো ব্যবস্থা পৃথিবীতে নাই যে আপনি সবাইকেই প্রতিনিধিত্ব দিতে পারবেন। সকল ব্যবস্থারই ত্রুটি আছে, পিআর ব্যবস্থারও ত্রুটি আছে, শুধু ত্রুটিতে আরও অসংখ্য আছে। আমাদের যে ফেডারেল সিস্টেম না, আমরা যুক্তরাষ্ট্র ব্যবস্থা না, আমাদের রাষ্ট্র খুব ছোট। এটা একটা কালচারের চেঞ্জ আনতে হবে আপনার, এটা কালচারাল প্র্যাকটিস। কারণ 54 বছর ধরে আপনি যে পদ্ধতিতে ভোট দিয়ে আসছেন, রাতারাতি এটা পরিবর্তন হয়ে যাবে, অদূর ভবিষ্যতে হইতে পারে, বা 2 বছর পরেও হতে পারে। কিন্তু এটা নিয়ে আরও প্রস্তুতির বিষয় আছে। জুলাই জাতীয় সনদ চূড়ান্ত করার তাগিদ দিয়ে বিশ্লেষকরা বলছেন এর বৈধতা নিয়ে রাজনৈতিক বোঝাপড়া খুব জরুরি। বিষয়গুলো সংসদে যাওয়ার পরেও এটার একটা মানে ঝুঁকি আছে আর কি আপনার। তবে কিছু জিনিস ঐক্যমত, কিছু জিনিস হয়তো অনুমোদিত হবে আলাদাভাবে, তাই না। সনদের বিষয়টা কিন্তু একটু সময়ের ব্যাপার হবে। জুলাই ঘোষণা যেরকম আসছে, সেটা যদি যেভাবে যে প্রক্রিয়া আসছে এবং যেভাবে তার মানে তার বাক্যগুলো, তার মধ্যে যে সকল কন্টেন্ট আছে, সেটা দেখলে মনে হয় যে জুলাই সনদ হবে, কিন্তু এটা হয়তো মেইন স্টেক হোল্ডারদের ইচ্ছা বেশি প্রতিফলিত হবে। গণতন্ত্রে উত্তরণ ঘটলে কিছু সমস্যা হ্রাস পাবে বলেও মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। রাজনৈতিক ঐক্য তো অবশ্যই, রাজনৈতিক ঐক্য তো। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। লাগামহীন নিত্য পণ্যের বাজার। 1 ডজন ডিম কিনতেই গুনতে হচ্ছে 150 টাকা। শুধু ডিম নয়, মাছ, মাংস, সবজি প্রতিটি পণ্যের দামই ঊর্ধ্বমুখী। 100-এর ঘরে অধিকাংশ সবজির দাম। একদিকে আয় অপরিবর্তিত, অন্যদিকে প্রতিদিনই বাড়ছে দাম। এমন অবস্থায় বাজেট সামলানো যেন অসম্ভব ভোক্তাদের। বাজার ঘুরে জানাচ্ছেন মেজবা হাসান।
রাজধানীর মোহাম্মদপুরের ফাস্টফুড ব্যবসায়ী রুবেল ডিমের বাজার চড়া হয় দোকানের মেয়োনিজ বানাতে কম দামে কিনছেন ভাঙা ডিম। তবে পণ্যের মান কতটা রক্ষা হবে এমন প্রশ্নের উত্তর না মিললেও ঊর্ধ্বমুখীর বাজারে ব্যবসা টেকানো যে বড়ই কঠিন। দাম তো বেশি, এর জন্য নিলাম। কাজ তো চড়া সবজির বাজারে 1 কেজি বেগুন কিনতে গুনতে হচ্ছে 150 টাকা। কম দামি সবজি পেঁপে সেটিও বিক্রি হচ্ছে 40 টাকায়। এই যে পটল 100 টাকা কেজি, ঢেঁড়স 100 টাকা কেজি, তাহলে ঝিঙা 100 টাকা কেজি, প্রত্যেকটা জিনিসের দাম বাড়ছে। এই যে বর্ষাকাল সবজি পাওয়া যাইতেছে না, এই কারণে দামটা বেশি আর কি। বাজারের দামই বেশি, এখন কি বলবো, আর বলার কিছু নাই। টানা কয়েক সপ্তাহ ধরে নিত্যপণ্যের বাড়তি দামে ক্ষুব্ধ ক্রেতারা। কেউ বাধ্য হয়ে বাজারের তালিকা ছোট করছেন, কেউ আবার ভাঙছেন সঞ্চয়ের টাকা। বাজার তো এখন একটু বেশি ভাই, দাম বেশি, একটু সব কিছুতেই দাম বেশি, ম্যানেজ করেই চলতে হয়। প্রত্যেকটা সবজিতে অলমোস্ট 20 থেকে 50 টাকা বেশি। সো অবভিয়াসলি আগে যদি 5টা আইটেম থাকে সেখানে এখন 2টা বা 3টা, এই তো ডিফারেন্স। যদি খাবার টেবিলকে গুরুত্ব দেন তাহলে টাকায় কম গুরুত্ব দিবেন, যদি টাকা বাঁচাতে চান, মাসের সঞ্চয় বাড়াতে চান, খাওয়া কমাতে হবে। তো আমরা সাধারণত মধ্যবিত্ত পরিবার, তো খাবার টেবিলে স্যাক্রিফাইস করতে চাই না। স্বস্তি নেই মাছের বাজারেও, ওঠানামার মধ্যে রয়েছে মুরগির বাজার। রুই মাছ 350, নলা মাছ 260, 250, তেলাপিয়া 250, 230, বর্তমানে 10 টাকা কেজির মধ্যে বেশি হন। আগে চিংড়ি কিনতাম 700-800, আজকে 1000-1200। রুই মাছ 350, 400, আজকে 450। মানে পরপর তো দাম বাড়তেই আছে। ভারতের পেঁয়াজ আমদানি হয় 5 থেকে 10 টাকা পর্যন্ত কমেছে পেঁয়াজের দাম। প্রতি কেজি বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকা পর্যন্ত। মিসবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে পালিত হলো বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন ক্র্যাবের 42তম প্রতিষ্ঠাবার্ষিক। কেক কাটা অনুষ্ঠানে অংশ নেন সাংবাদিক সংগঠন, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর ইউনিট ও রাজনৈতিক নেতৃবৃন্দ। শুভেচ্ছা বক্তব্যে সাংবাদিক নেতারা বলেন, অপরাধ বিষয়ক পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন ক্র্যাব সুনামের সাথে গত 42 বছর ধরে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, সমাজের অপরাধ, অসঙ্গতি ও দুর্নীতি খুঁজে বের করতে মুখ্য ভূমিকা রাখেন অপরাধ বিষয়ক সাংবাদিকরা। বলেন, ভবিষ্যতেও একই ধরনের সাহসী ভূমিকা রেখে রাষ্ট্র ও সমাজের অসঙ্গতি তুলে ধরবে ক্রাইম রিপোর্টাররা। সাংবাদিকদের কাছেও কিন্তু ইনফরমেশন থাকে যে হু ইজ দ্য ক্রিমিনাল, তারাও এটা বলতে পারে। ফলে ক্রিমিনাল কিন্তু হারিয়ে যাওয়া কোনো শ্রেণী নয়, বরং তাদেরকে আবিষ্কার করতে পারা, উদ্ঘাটন করতে পারার যে সেটাই হচ্ছে আমাদের সীমাবদ্ধতা। সেদিকে আশা করি 43তম প্রতিষ্ঠা বার্ষিকীতে এই অ্যাসোসিয়েশন এই চেতনা সামনে রেখে এগিয়ে গেলে আমাদের সমাজ, আমাদের সভ্যতা, আমাদের জাতি, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে। 4 মাস বন্ধ থাকার পর আবারও বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। এতে করে দেশের বাজারে চালের দাম কমে আসবে বলে মনে করেন আমদানিকারকরা। তবে শুল্ক না কমানোয় খুব বেশি চাল আমদানি হবে না বলেও জানিয়েছেন তারা। গতরাতে ভারতীয় 9টি ট্রাকে 315 মেট্রিক টন চাল আমদানি হয় বেনাপোল বন্দর দিয়ে। বন্দরে ঢোকার অপেক্ষায় রয়েছে আরও চাল বোঝাই ট্রাক। চাল আমদানির ফলে দেশের বাজারে চালের দাম কেজি প্রতি 5 থেকে 7 টাকা দাম কমে যাবে বলে আশা ব্যবসায়ীদের। ব্যবসা বাণিজ্যের সক্ষমতা বৃদ্ধির জন্য যতগুলো দেশের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করা যায় সেই চেষ্টা অন্তর্বর্তীকালীন সরকার করছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। দুপুরে চট্টগ্রাম ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খানের সাথে চট্টগ্রামের বিভিন্ন খাতের ব্যবসায়ীদের মতবিনিময় সভায় একথা বলেন তিনি। পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী বলেন, চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই দেশের বাণিজ্য আরও সামনের দিকে নিয়ে যেতে চান তারা। এ বছরের শেষে বাংলাদেশের সাথে পাকিস্তানের সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের বন্দরের মধ্যে কানেক্টিভিটি বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন। পাকিস্তানি প্রতিপক্ষ, ওনার সাথে আমরা অনেক সুন্দর সুন্দর সম্ভাবনা নিয়ে কাজ করেছি আমাদের বাণিজ্য বৃদ্ধি করার, আমাদের আমদানি এবং রপ্তানি।
উভয়ের সক্ষমতা বৃদ্ধি করা গুড অপরচুনিটি ফর অল অফ আস টু থিংক। আমাদের সামনে সুযোগ এসেছে দুই দেশের ব্যবসা বাণিজ্য কি করে আরো বৃদ্ধি করা যায়। চামড়া, চিনি শিল্প, গার্মেন্টস, কৃষি ও খাদ্যপণ্য, ফল আমদানি ও রপ্তানি নিয়ে আমাদের আলোচনা ফলপ্রসূ হয়েছে। পিআর পদ্ধতির নাম করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সপু। সকালে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ছনবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পরিচ্ছন্নতা অভিযান ও স্বেচ্ছাসেবক সমাবেশ শেষে তিনি এ মন্তব্য করেন। তাই ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। সমাবেশ শেষে খাল পরিষ্কার, বৃক্ষরোপণ এবং ফগার মেশিন দিয়ে মশা নিধন কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশন রাজশাহীর বিভাগীয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে রাজশাহী শহরের একটি রেস্টুরেন্টে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সচিব নিখিল চন্দ্র রায়। মতবিনিময় সভায় প্রধান আলোচক ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান। রাজশাহীর বিভাগীয় কমিটির আহ্বায়ক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে সেবা পৌঁছে দিতে কমিউনিটি প্যারামেডিক অর্গানাইজেশনের কর্মীরা কাজ করে যাচ্ছেন। গুম ও খুনের জন্য স্বৈরাচার শেখ হাসিনাকে দায়ী করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, হাসিনার সর্বোচ্চ শাস্তি হতেই হবে। অন্তর্বর্তী সরকার অপরাধীদের বিচারে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন তিনি। মায়ের ডাক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ইফতেখার রেজার রিপোর্ট। আমার বাবা আমার নাম ডায়নাগরের ভিতরে লিখে রাখছিল। আমি জানি না আমার বাবা এখনো বেঁচে আছে কিনা, কিন্তু আমি আমার বাবাকে ফেরত চাই। আমি আমার বাবাকে জড়িয়ে ধরতে চাই। অপেক্ষার শেষ চাই, গুমের বিচার চাই, এমন স্লোগানে আন্তর্জাতিক গুম দিবসকে সামনে রেখে আওয়ামী শাসনামলে গুম হওয়া ব্যক্তিদের স্মরণে আলোচনা সভা ও প্রদর্শনীর আয়োজন করে মায়ের ডাক। আমাদেরকে জানানো হোক যে আমাদের বাবারা জীবিত আছে নাকি মৃত আছে। বাবার সন্ধান যাচ্ছে এই দিন আর কতদিন আমরা এভাবে সন্ধান যাব আমার বাবার। গুমের সঠিক তদন্তে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত করা সহ ১১ দফা দাবি তুলে ধরে মায়ের ডাক। আজকেও এক বছর পরেও কেন আমাদেরকে এই জবাব এখানে দাঁড়িয়ে করতে হচ্ছে? বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাত্র জনতার আন্দোলনের পর গুম খুনের বিচারে কোনো অগ্রগতি না হওয়ায় সরকারের সমালোচনা করেন। যখন বাবার ছবি দেখিয়ে বলতো যে আমি আমার বাবার হাত ধরে স্কুলে যেতে চাই, আমি ঈদের মাঠে যেতে চাই, একজন পিতা হয়ে আমরা সেই কষ্ট এখনো বলতে পারি না। আজকে প্রমাণিত হয়েছে যে হাসিনা এই হত্যাকাণ্ডগুলোর জন্য দায়ী, হাসিনা এই গুমের জন্য দায়ী। সুতরাং হাসিনার বিচার অবশ্যই হতে হবে, এই দেশের মাটিতে হতে হবে এবং তার সর্বোচ্চ শাস্তি হতে হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় ডাক্তার জাহিদ হোসেন বলেন, নির্বাচনকে বিলম্বিত করলে লাভবান হবে স্বৈরাচার। বিভিন্ন দাবি তুলে আজকে নির্বাচনকে পিছিয়ে দিতে চান, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষে কাজ করছেন কিনা সেইটি কি বিবেচনা করেছেন? গায়ের জোরে কোনো কিছু আদায় করা উচিত নয় বলেও মন্তব্য বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত পলাতক শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার করা যাবে না। তার বক্তব্য প্রচার করলেই তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছে অন্তর্বর্তী সরকার। এক বিবৃতিতে দেশের গণমাধ্যমগুলোর প্রতি এই সতর্ক বার্তা দেওয়া হয়। বিবৃতিতে বলা হয়, কিছু গণমাধ্যম বৃহস্পতিবার আইন ও আদালতের নির্দেশ উপেক্ষা করে ক্ষমতাচ্যুত স্বৈর শাসকের একটি ভাষণ প্রচার করেছে, যেখানে শেখ হাসিনা মিথ্যা ও উস্কানিমূলক বক্তব্য দিয়েছে। সংবাদ মাধ্যমগুলোকে সতর্ক ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়ে বিবৃতিতে বলা হয়, ভবিষ্যতে আইন অমান্য করলে ব্যবস্থা নেওয়া হবে। ডাকসু নির্বাচনকে ঘিরে একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘন এবং অনলাইনে গুজব ছড়ানোর অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্য প্রার্থীরা। ক্যাম্পাসে জুমার নামাজের পর গণমাধ্যম কর্মীদের কাছে তারা এসব অভিযোগ করেন। তবে আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছে চিফ রিটার্নিং কর্মকর্তা। নূর হোসেনের রিপোর্ট।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু, হল সংসদ নির্বাচন ঘিরে ক্যাম্পাস জুড়ে উৎসবের আমেজ বইছে। জুমার নামাজের পর শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। পরে ক্যাম্পাসে গণমাধ্যম কর্মীদের কাছে নির্বাচন ও ক্যাম্পাস নিয়ে নিজেদের পরিকল্পনার পাশাপাশি একে অপরের বিরুদ্ধে অভিযোগ করেন প্রার্থীরা। মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন দিয়ে বিশ্ববিদ্যালয়ের গ্রুপগুলো যা করছে, ইচ্ছা করলেও তো সেই নোংরামি আমি করতে পারবো না। এবং এই যে নোংরামি যা হচ্ছে এর এগেনস্টে যখন আমরা রিয়েল পোস্টগুলো দিচ্ছি সেগুলোকে সাথে সাথে ডিলিট করে দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে আসার পরে এখানে তার যদি খাবার নিয়ে চিন্তা করতে হয়, তাহলে তো ভাই এখান থেকে তো আমাদের এই যে সুস্থ ধারার চিন্তা আমাদের বের হবে না। যখন একজন বিবি প্রার্থী বলেন আমাদের প্যানেল ঠিক করবেন তারেক রহমান, তাহলে সেই বিবি প্রার্থী নির্বাচিত হওয়ার পরে শিক্ষার্থীদের দাবি দেওয়া কিংবা অধিকারের বিষয়টা অবশ্যই তারেক রহমান কনসার্ন নিয়ে তিনি পালন করবেন। অনেক প্রার্থীদেরকে আমরা দেখেছিলাম যে তারা যেখান থেকে হচ্ছে মনোনয়ন ফর্ম তুলতে হয় সেখানে তারা মিছিল নিয়ে, হাততালি দিয়ে, স্লোগান দিয়ে কিন্তু তারা মনোনয়ন ফর্ম উত্তোলন করেছেন এবং বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্বাক দর্শকের মতো সেখানে দাঁড়িয়েছিল। প্রার্থীদের আচরণবিধি কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা। আপাতত ২৬ তারিখ পর্যন্ত আমরা বলেছি এটা থেকে একটু বিরত থাকুক। আমরা নোটিশ করেছি কোনো ধরনের সেবামূলক থেকে আরম্ভ করে কার্যক্রমগুলো বন্ধ থাকুক, অনুষ্ঠানগুলো বন্ধ থাকুক। এদিকে প্রাথমিক তালিকায় স্থগিত হওয়া অর্ধেকের বেশি প্রার্থী মনোনয়নপত্র পুনর্বিবেচনার আবেদন করেছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি, জামায়াতে ইসলামী এবং এনসিপি সহ ২৩টি রাজনৈতিক দল জাতীয় ঐক্যমত্য কমিশনে নিজেদের মতামত জমা দিয়েছে। কমিশনের উদ্যোগে প্রণীত জুলাই জাতীয় সনদের খসড়া পর্যালোচনা করে নিজেদের মতামত জমা দিয়েছে দলগুলো। বিএনপি, জামায়াত, বামপন্থী, ইসলামী এবং প্রগতিশীল রাজনৈতিক শক্তি সহ নানা মতাদর্শের দলগুলো কমিশনের সাথে ধারাবাহিক আলোচনায় অংশ নেয়। এর আগে গত শনিবার রাজনৈতিক দলগুলোর কাছে চূড়ান্ত খসড়া প্রস্তাব পাঠায় কমিশন। প্রস্তাবে বলা হয়েছে জুলাই সনদের বিধান, প্রস্তাব এবং সুপারিশ সাংবিধানিক এবং আইনগতভাবে বলবৎ বলে গণ্য হবে। এ নিয়ে আদালতে প্রশ্ন তোলা যাবে না। চট্টগ্রামের ফটিকছড়িতে চোর সন্দেহে ৩ জনকে পিটিয়েছে স্থানীয়রা। পিটুনিতে রিহান উদ্দিন মাহিন নামের এক কিশোর নিহত হয়েছে। সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের চেঙ্গির ব্রিজ এলাকায় এই ঘটনাটি ঘটে। ফটিকছড়ি থানার ওসি নূর আহমেদ জানান, মাহিন তার 2 বন্ধু সহ সিএনজি অটোরিকশা নিয়ে বাড়ি যাচ্ছিল। এ সময় তাদের বয়সে কিছু ছেলে তাদেরকে আটক করে গাছের সাথে বেঁধে পিটুনি দেয়। এতে স্থানীয় এলাকাবাসীও যোগ দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে গাছে বাঁধা অবস্থায় মাহিনের মরদেহ উদ্ধার করে। এ সময় মানিক ও রাহাত নামের আরও 2 কিশোরকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।